এই গল্পটা শুরু হয় ছোট্ট একটা বাচ্চা মেয়েকে দেখিয়ে, যার হাতে তার মায়ের ছবি ছিল। মূলত আদি তার মা মারা গিয়েছিলেন, আর এই বাচ্চাটির নাম হলো সং, যে আমাদের এই গল্পের প্রধান চরিত্র। তার সামনেই তার মাতাল আঙ্কেল কথা বলছিলেন। এখানে তার আঙ্কেল বলছিলেন যে তোমার মা যেহেতু মারা গিয়েছেন আর আমি তোমার আঙ্কেল, তাই তোমাকে এখন থেকে আমার কথাই শুনতে হবে। আর এখন এই ঘরটা বিক্রি করতে হবে, কারণ আমায় তোমাকে সারা জীবন সামলাতে হবে। এখন হাউসের রেজিস্ট্রি বুকটা আমাকে দাও। সং তার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। সং এর কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে তার আঙ্কেল নিজে থেকেই হাউসের রেজিস্ট্রি বুক খুঁজতে শুরু করে, যার কারণে সং অনেক বেশি রেগে যায় এবং তার আঙ্কেলকে থামাতে যায়, কিন্তু তার আঙ্কেল তাকে ধাক্কা দিয়ে দেন, যার কারণে সং অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আঙ্কেল প্রপার্টির পেপার খুঁজে পেয়ে যান, যেটা দেখে সং অনেক বেশি রেগে একটা কাচের বোতল হাতে নিয়ে যখন তার আঙ্কেলকে মারতেই যাচ্ছিল, তখন কেউ একজন তার হাত ধরে নেয়। ওই ব্যক্তি সংকে বলে যে তোমার মা কখনোই চাইতেন না তুমি এমন কিছু করো। এটা দেখে সং এর আঙ্কেল সংকে মারার জন্য যখন হাত উঠান, তখন এই ব্যক্তি সামনে চলে আসে। এরপর ওই ব্যক্তি সংকে একটা রুমে নিয়ে গিয়ে চুপ থাকার ইশারা করে। রুমের দরজা বন্ধ হতেই সং অনেক বেশি আওয়াজ শুনতে পায়, যেন বাইরে ভাঙচুর হচ্ছে। কিছুক্ষণ পর সে দরজা খুললে সেই ব্যক্তিকেই সামনে দেখতে পায়, যে তার দিকেই তাকাচ্ছিল। আর এই ব্যক্তির নাম সুফাং। সে বলছিল যে তোমার মা আমার সিনিয়র ছিলেন, আর সে আঙ্কেলকেও মেরে ফেলেছিল। এরপর সে বলে যে এখন থেকে আমি তোমার আঙ্কেল। এরপর 6 বছর পরে সিন দেখানো হয়, যেখানে সং কারের মধ্যে ঘুমিয়েছিল, আর তার সাথে কারের মধ্যে আরো এক ব্যক্তি বসেছিল। এই ব্যক্তির নাম ওয়াং। সং ওই ব্যক্তিকে বলে যে আমি কি আপনার এখানে জব করতে পারবো? তখন ওয়াং বলে যে আমি তোমার রেজিউমে পড়েছি, কিন্তু জুরাল গ্রুপ এমন একটা কোম্পানি যেখানে সবাই ফিট হতে পারে না। এখানে এই ব্যক্তি সংকে হেরাস করে বলে যে তোমাকে যদি এখানে কাজ করতে হয় তাহলে এর আগে তোমাকে কিছু করতে হবে। এটা বলে ওয়াং যখন তার দিকে হাত বাড়াচ্ছিল, তখন সং বলে ওঠে যে আমি এমন মেয়ে নই। তখন ওয়াং এর চোখ সং এর ব্যাগের দিকে যায়। আসলে এখানে সং ওয়াং এর রেকর্ডিং করছিল, আর ওয়াং সং এর ব্যাগ থেকে ক্যামেরা বের করে নেয়। ক্যামেরা ফেরত নেওয়ার জন্য সং তার দিকে ছুরি তাক করায়, আর তাকে হুমকি দিয়ে বলে যে এই ভিডিওর ব্যাকআপ অলরেডি ক্লাউডে সেভ হয়ে গিয়েছে, আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে কোম্পানির সবাই তোমার সত্য জেনে যাবে। এটা শুনে ওয়াং তার থেকে ছুরি কেড়ে নিতে চাইছিল। তখনই এক ব্যক্তি গ্রাস কাটার নিয়ে তাদের গাড়ির দিকে আসে। লোকটিকে দেখতেই ওয়াং গাড়ি থেকে বাইরে চলে আসে। লোকটি ওয়াংকে বলে যে তোমার গাড়ি আমার গার্ডেনের মধ্যে কি করছে, যার কারণে ওয়াং ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে শুরু করে। ওই ব্যক্তি ওয়াং এর কাঁধে হাত রেখে বলে যে যেহেতু এতটুকু চলেই এসেছো, তাই যাওয়ার আগে আমার ঘর থেকে চা পানি খেয়ে এসো। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার ওয়াংকে নিয়ে ঘরের দিকে চলে যায়। তারপর সং চুপি চুপি গাড়ি থেকে বের হয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখন ওই ব্যক্তি সং এর সামনে চলে আসে, আর এই ব্যক্তি অন্য কেউ নয় বরং সুফেংই ছিল। আর সুফেংকে এখানে দেখে সং শক হয়ে যায়। মানে সুফেং সংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এখানে সং তাকে অনেক রুডলি আনসার করে। আর তখন সং এর কল্পনাতে আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পাই, যেখানে সং সুফেং এর সাথে তার বাড়িতে গিয়েছিল। সুফেং এমন দেখাচ্ছিল যে সে যেন সংকে অ্যাডপ্ট করে নিয়েছে। এরপর 3 বছর পর সং সুফেং এর সত্য জেনে গিয়েছিল যে সুফেং সং এর মায়ের কোম্পানি শেয়ার নিজের নামে ট্রান্সফার করে নিয়েছে। এরপর কিছুদিন পর সে সংকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছিল। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। সং সুফেংকে বলে যে তুমি যা চাইতে তা তুমি পেয়ে গিয়েছো, এখন তুমি আমার থেকে আর কি চাও। তখন সুফেং সংকে নিজের ক্লোজ করে বলে যে তুমি যে কোনো ইন্টেনশনেই এখানে আসো না কেন, আমি তোমাকে আবার দূরে পাঠিয়ে দেব। তখন সং সুফেংকে উত্তর দেয় যে আমি এখান থেকে কোথাও যাব না, আর তুমি আমাকে কন্ট্রোল করার স্বপ্ন দেখা বন্ধ করো। মূলত সুফেং একটা বড় কোম্পানির সিইও, আর সেই কোম্পানিতেই সং এর মা কাজ করতেন, যে কিনা সুফাং এর সিনিয়র ছিলেন। আর এই সমস্ত কিছু বলে সং সেখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে সুফেংকে বলে যে মিস্টার ওয়াং এর চায়ের সময় হয়ে গিয়েছে। তখন সুফেং অ্যাসিস্ট্যান্টকে বলে যে সং এর উপর নজর রাখবে। এটা বলে সে মিস্টার ওয়াং এর কাছে চলে যায়। এখানে সুফেং ওয়াংকে বলে যে তুমি কোম্পানির মধ্যে ফ্রড করেছো। ওয়াং সুফেংকে বলে যে এটা আমি কিভাবে করতে পারি। অ্যাসিস্ট্যান্ট ওয়াং এর হাতে চায়ের গ্লাস ধরিয়ে দেয়, যেটা প্রচুর গরম ছিল। সুফেং ওয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি এই কাজটা কি ইয়াং এর কথায় করেছো। তখন ওয়াং অস্বীকার করে আর বলে যে আমি এমন কিছুই করিনি। চায়ের গ্লাস অনেক বেশি গরম হয়, সে সেটা রাখতে চাইছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তার হাত ধরে নেয়, আর অ্যাসিস্ট্যান্ট আস্তে আস্তে চায়ের গ্লাস ওয়াং এর মুখের দিকে আনছিল। তাই ওয়াং স্বীকার করে নেয় যে সে এই সমস্ত কাজ মিস ইয়াং এর কথায় করেছে, আর এই মিস ইয়াং কে সেটা আমরা সামনেই জানতে পারবো। এর পরের সিনে আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়, যার নাম শাও, যে সুফাং এর কোম্পানির বাইরে দাঁড়িয়েছিল। তখন শাও এর কাছে সং আসে, আর তাকে একটা ইউএসবি ড্রাইভ দিয়ে বলে যে এর মধ্যে মিস্টার ওয়াং এর বিরুদ্ধে সব প্রমাণ রয়েছে এবং আমাকে হ্যারাস করার ভিডিও আছে। তখন শাও তাকে ধন্যবাদ জানায় আর বলে যে তোমাকে ছাড়া আমি কোনো কিছুই প্রুফ করতে পারতাম না।
আসলে সং শাওয়ের সাথে মিলেই কাজ করছিল, কারণ সে নিজের মায়ের শেয়ার আবার নিজের নামে ফিরিয়ে আনতে চাইছিল। এখানে শাও সংকে প্রমিস করে যে সে তার কাজে তাকে হেল্প করবে। এরপর সং শাওয়ের হাত ধরে কোম্পানির ভিতরে চলে আসে। আজ কোম্পানিতে নতুন প্রোডাক্ট লঞ্চ হবে আর এখানে তারই ইভেন্ট চলছিল। এরপর আমাদেরকে এক মহিলাকে দেখানো হয় আর তার নামই ছিল ইয়াং, আর সেও এই কোম্পানির শেয়ার হোল্ডার ছিল। আর আজকে তারই একটা ব্র্যান্ড লঞ্চ হবে। মিস ইয়াং এর নজর তখন শাওয়ের দিকে যায়, তাই তিনি শাওয়ের সাথে কথা বলার জন্য শাওয়ের দিকেই আসছিলেন। তখন মিস ইয়াং এর সামনে সুফেং চলে আসে আর তাকে বলে যে তোমাকে মিস্টার লি সার্চ করছেন। এখানে সুফেংকে দেখে শাও ভয় পেয়ে যায় আর তাকে মাস্টার বলে সম্বোধন করে। এটা শুনে সং শক হয়ে যায়। সুফেং শাওকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে। এখানে শাও কোনো কিছু বলার আগে সং বলে ওঠে যে আমি তার গার্লফ্রেন্ড। তখন সুফেং শাওকে জিজ্ঞাসা করে যে তুমি তো কখনো তার বিষয়ে কোনো কিছু বলনি। তখন সং বলে যে আমি তাকে আমার বিষয়ে কোনো কিছু বলতে নিষেধ করেছি। এখানে সং সুফেংকে ইগনোর করার জন্য বলে যে আমি আমার ব্যাগ গাড়িতেই ভুলে এসেছি, আমি সেটা নিয়ে আসছি। তখন শাও বলে যে তুমি হিল পড়েছো, তোমার যাওয়াটা ঠিক হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। তখন সং সুফেংকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন এক ওয়েটারের সাথে ধাক্কা লাগায় সে পড়ে যাচ্ছিল। তখন সুফেং তাকে ধরে নেয়। সং তাড়াতাড়ি করে তার কাছ থেকে সরে যাচ্ছিল। তখন তার হাতে থাকা ফ্লাওয়ার সুফেং এর টাইয়ের মধ্যে আটকে যায়। তখন সুফেং তাকে বলে যে আমার মনে হয় যে তোমার বয়ফ্রেন্ড এই দৃশ্যটা দেখলে সে জেলাস ফিল করবে। তখন সং সুফেং এর কাছে গিয়ে বলে যে তুমি কি ভুলে গিয়েছো যে 3 বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে। ততক্ষণে শাও সেখানে চলে আসে আর তাদের দুজনকে এত বেশি ক্লোজে দেখে সংকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন কি করছো। ততক্ষণে সেখানে মিস ইয়াং এর এন্ট্রি হয়ে যায় আর মিস ইয়াং বলে যে তোমার কাছে কি মনে হয় একটা ছেলে আর মেয়ে একসাথে কি করবে। তখন শাও বলে যে নিশ্চয়ই এখানে কোনো ভুল ধারণা হয়েছে। এটা বলে সে সং এর রিবান সুফেং এর টাই থেকে সরিয়ে দেয়। এরপর সে সং এর হাতে তার ব্যাগ দেয়। ব্যাগ দেখে মিস ইয়াং বলেন যে এখন তো সবার হাতে হাতে এই ব্যাগ আসতে শুরু করেছে, কারণ মিস ইয়াং এরও সেম ডিজাইনেরই ব্যাগ ছিল। এখানে আমাদের মেয়েদের একটা খারাপ স্বভাব দেখানো হয়েছে। আসলে আমরা দুজন মেয়ে যদি এক ডিজাইনের কোনো কিছু পরি তাহলে মনে মনে আমাদের একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। এরপর স্টোরির মধ্যে মিস ইয়াং সুফেং এর সাথে ফ্লার্ট করে বলে যে কখন আমি তোমার ওয়াইফ হব। এটা শুনে সং এর কাছে মনে হয় যে তারা দুজন হয়তো বিয়ে করতে চলেছে। এখানে সং এর চেহারার এক্সপ্রেশনটা সেট ছিল, এটা কেন তা আমরা সামনেই জানতে পারবো। এরপর ইয়াং যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন সং তার সাথে কথা বলতে চাইছিল, যার কারণে তাদের দুজনের মধ্যে ধাক্কা লেগে যায় আর তাদের দুজনের হাত থেকেই ব্যাগ পড়ে যায়। সং তখন ব্যাগ উঠিয়ে দেয়। ইয়াং অ্যাটিটিউড দেখে শাওয়ের হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুফেং সং এর হাত ধরে তাকে নিয়ে একটা রুমে চলে যায়। এখানে সুফেং সং এর অনেক বেশি ক্লোজে এসে তাকে বলে তোমার কাছে কি মনে হয় তুমি এই ছোটখাটো ট্রিক চালিয়ে জুলেন গ্রুপে এন্ট্রি নিতে পারবে। এখানে সং তাকে রিপ্লাই করে তাতে তোমার কি। আসলে সং তার চালাকি করে দিয়েছিল। মূলত সে জেনে শুনে ইয়ানের মতো দেখতে পার্স আনিয়েছিল। আর সে যখন ইয়ানকে তার পার্স উঠিয়ে দিয়েছিল তখন সে ইয়ানের পার্সের সাথে নিজের পার্স সোয়াপ করে দিয়েছিল। এরপর এখানে সুফেং সংকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে যে তুমি আজ রাতে এখান থেকে চলে যাচ্ছ। সং টিকিট নিতে মানা করে দেয়। আর সং যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন সুফেং তাকে থামিয়ে নেয় আর বলে এই আউটফিট তোমার ওপর মোটেও মানাচ্ছে না, দ্বিতীয়বার কখনো এটা পরবে না। তখন সং সুফেংকে টিস করে বলে যে তোমার যখন এই আউটফিটটা ভালোই লাগছে না তাহলে আমি এটা এখনই খুলে ফেলছি। আর সং যখন তার ড্রেস খোলা শুরু করে দেয় তখন সুফেং তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয়। তখন সুযোগ পেয়ে সং সেখান থেকে পালিয়ে যায়। সং তাড়াহুড়া করে দৌড়ে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। তখন সামনে থেকে তাকে শাও দেখে নেয়। অপরদিকে ইয়ান দাঁড়িয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার ফ্রেন্ডরা তাকে বলছিল যে আজ তো তোমার নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে। তখন ইয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে তার ব্যাগ এনে দেয়। ইয়ান তার ব্যাগ থেকে 3টা ডেমো বের করে তার ফ্রেন্ডের হাতে দেয়। তারপর তার মধ্যে পারফিউম স্প্রে করে দেয়। তারা তা স্মেল করলে তাদের কাছে ফ্রেগ্রেন্সটা অনেক বেশি ভালো লাগে আর এ বিষয়ে কথা বলতে শুরু করে দেয়। এতক্ষণে ইয়ানো এই পারফিউম স্মেল করে নিয়েছিল আর সে বুঝতে পারে যে এটা তার পারফিউম না, আসলে এই পারফিউম সং বানিয়েছিল আর কোম্পানিতে এন্টার হওয়ার জন্যই সে এই সমস্ত কিছু করেছিল। কিছুক্ষণের মধ্যেই লঞ্চের টাইম হয়ে গিয়েছিল আর ইয়ান স্টেজে চলে এসেছিল আর সবাই এই প্রোডাক্টের বিষয়ে জানার জন্য সামনে চলে আসে। ইয়ান সবাইকে ওয়েলকাম করে। তখন ইয়ানের ফ্রেন্ডরা তাকে প্রশ্ন করে যে তোমার এই পারফিউম অনেক ভালো, তুমি কি আমাদেরকে এর মিডল নোটসের বিষয়ে বলা পছন্দ করবে। যেহেতু ইয়ান এ বিষয়ে কোনো কিছুই জানতো না তাই সে নীরব হয়ে যায়। তখন স্টেজের মধ্যে সং চলে আসে আর সে ইয়ানকে সাইডে করে দেয় আর এ বিষয়ে বলা শুরু করে দেয়।
সে বলে যে এই পারফিউমের মিডল নোটস লন্টি ওয়ার এবং মুসা ক্লারি দিয়ে বানানো হয়েছে। এখন না চাইতেও ইয়ানের সবার সাথে সংকে ইন্ট্রোডিউস করাতে হয়। এখানে ইয়ান বলে যে সং আমার নতুন টিম মেম্বার, এখানে সং তার নিজের নাম বলে। এরপর ইয়ান বলে যে এই প্রোডাক্টের আর যত ব্রিফিং আছে সবই সং আপনাদের দেবে। এটা শুনে সবাই সংকে অ্যাপ্রিসিয়েট করে হাততালি দিতে শুরু করে। সুফাং আর তার অ্যাসিস্ট্যান্টও এই সমস্ত কিছু দেখছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট সুফাংকে বলে আপনার মানা করার পরও সং আরন ডি ডিপার্টমেন্টে জয়েন করে নিয়েছেন। তখন সুফেং অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওকে সামান্য সন্তুষ্টি এনজয় করে নিতে দাও। আর পারফিউমের বিষয়ে কথা বলার সময় সং যখনই সুফেংকে দেখতে পায় তখন সে অনেক রেগে কথা বলতে শুরু করে। এরপর পরের দিন সং শাওয়ের সাথে কোম্পানির সামনে আসে। এরপর কোম্পানিকে দেখে মনে মনে তার মাকে বলছিল যে মা তুমি যেই কোম্পানিতে কাজ করতে আমিও সেই কোম্পানি পর্যন্ত পৌঁছে গিয়েছি। এরপর সে হ্যাপিলি লিফটের মধ্যে চলে আসে। যখন লিফট থামে তখন সে বাইরে আসলে দেখতে পায় যে সে পার্কিং লটে। তারপর সে আবার লিফটের দিকে চলে যাচ্ছিল। তখন সুফেং তার হাত ধরে টেনে তাকে নিজের গাড়ির মধ্যে নিয়ে আসে। সুফেং তার ড্রাইভারকে বলে এয়ারপোর্টের দিকে গাড়ি নিয়ে চলো। তখন সং তাকে মানা করে দেয় আর বলে 3 বছর আগে তুমি আমার থেকে আমার মায়ের শেয়ার কেড়ে নিয়েছিলে। কিন্তু সুফেং তার কোনো কথাই কানে নেয় না আর ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দেয়। তখনই গাড়ির সামনে শাও চলে আসে। শাওকে এখানে দেখে সং গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু ডোর লক ছিল। তখন সুফেং নিজের সাইডের গ্লাস নিচে করে শাওকে জিজ্ঞাসা করে যে তোমার কি চাই। সে বলে আপনি সংকে আমার থেকে দূর করতে পারবেন না। তখন সুফেং বলে সে তোমার গার্লফ্রেন্ড নয়। তখন শাও বলে যা কিছুই হোক না কেন আপনার এমনটা করা উচিত না। এটা দেখে সং সুফাংয়ের ওপর চটে যায় আর বলে তুমি সবকিছু পেয়ে গেছো, তাহলে তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ কেন করছো না। তার কথায় সুফেং বলে যতদিন তুমি বিয়ে করে নিচ্ছ না ততদিন আমার সম্পূর্ণ অধিকার রয়েছে তোমার লাইফে ইন্টারফেয়ার করার। এটা শুনতেই সং বলে আমি এখনই বিয়ে করার জন্য প্রস্তুত। তার মুখ থেকে এমন কথা বের হতেই সুফেং গাড়ি থামিয়ে দেয়। সং গাড়ি থেকে বের হতেই শাওয়ের কাছে আসে এবং সুফেং এর সামনেই শাওকে প্রপোজ করে বলে যে তুমি কি আমার সাথে বিয়ে করবে। শাও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় আর হাঁটু গেড়ে বসে সংকে বলে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। সুফেং গাড়ির মধ্যে বসে চুপচাপ সমস্ত কিছু দেখছিল। অপরদিকে একটা পিলারের পিছনে দাঁড়িয়ে ইয়াংও সমস্ত কিছু দেখছিল। তার সঙ্গের ওপর অনেক রাগ হয় কারণ ইয়ান শাওকে পছন্দ করত। এরপর নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট সুফেংকে সমস্ত ডিটেলস দিচ্ছিল আর বলছিল সং শাওয়ের সাথে অ্যাব্রোডে স্টাডি করার সময় ফ্রেন্ডশিপ করেছিল আর শাওই সংকে জুলেনে এন্ট্রি নেওয়ার জন্য সাহায্য করেছিল। এরপর সে সুফাংকে প্রশ্ন করে যে আপনি সংকে এভাবেই শাওয়ের সাথে বিয়ে করতে দেবেন। তখন সুফেং তাকে আন্স করে যে একটা বেস্ট রোজ স্টিফ বানানোর একটা পদ্ধতি রয়েছে যে তোমার তার মধ্যে যত পচাগলা অংশ রয়েছে তা কেটে আলাদা করে দিতে হবে, না হলে সেই অংশও তোমার বাকি অংশকে ইফেক্ট করে ফেলবে। এরপর পরের দিনের সিন দেখানো হয় যেখানে সং শাওয়ের সাথে ব্রাইডাল শপে ওয়েডিং ড্রেস চুজ করার জন্য এসেছিল। কিন্তু সং এর রিয়েকশন দ্বারা বোঝা যাচ্ছিল যে সে শাওকে বিয়ে করতে মোটেও ইন্টারেস্টেড না আর সে শুধুমাত্র এক্সকিউজ দেওয়ার জন্য বিয়ের কথা বলেছিল। আর এই কথাটা যখনই সে বলতে চাইছিল তখন শাও তাকে বলে যে তোমার কি এই ড্রেসটা পছন্দ হচ্ছে। এখন এখানে শাওকে এত বেশি সিরিয়াস হতে দেখে সং তাকে বলে দেয় যে হ্যাঁ আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে আর আমি এটা ট্রাই করতে চাই। তখন শাওয়ের ফোনে কল চলে আসে তাই সে কল শোনার জন্য এক সাইডে চলে আসে। তারপর ব্রাইডের ড্রেস নিয়ে সং একটা আয়নার সামনে দাঁড়িয়েছিল আর মনে মনে শাওকে সরি বলছিল যে আমি তার অ্যাডভান্টেজ নিচ্ছি। এর মধ্যে সেখানে কেউ আসে আর তাকে কিডন্যাপ করে নেয়। কিছুক্ষণ পরে যখন শাও ফিরে আসে তখন সে বাইরে দাঁড়িয়ে সংকে আওয়াজ দেয় কিন্তু সং তাকে কোনো রিপ্লাই করে না। শাওয়ের সঙ্গে সঙ্গে সন্দেহ হয়। সে যখন পর্দা সরায় তখন সামনে শুধুমাত্র ওয়েডিং ড্রেস দেখতে পায়। শাও এটা দেখে শক হয়ে যায়। ওদিকে সং একটা রুমে এক বিছানায় শুয়েছিল আর ওইদিকে ওই রুমে একটা লোক ছিল যে ট্রাইপড আর ক্যামেরা সেট করছিল। সঙ্গের যখন জ্ঞান ফিরে তখন সে সেই লোকটাকে দেখে নেয় এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই লোকটা তার নোট ভিডিও বানাতে চলেছে। তাই সে কোনোভাবে সেই রুম থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে যখন পালাতেই যাবে তখন সেই ব্যক্তি তাকে ধরে নেয় আর তাকে পানিতে ভরা টাবের মধ্যে ফেলে দেয় এবং পানিতে গিয়ে তার গলা টিপতে শুরু করে যেন তার শ্বাসরোধ হয়ে যায়। সং নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কোনো কিছুই করতে পারছিল না। তখনই কেউ এসে এই ব্যক্তিকে সজোরে লাথি মারে। এই ব্যক্তি তাকে দেখতেই সেখান থেকে পালিয়ে যায়। সং যখনই পানি থেকে বের হয় তখন তার হাতে একটা ক্যান্ডেলের গ্লাস ছিল। সে এই ব্যক্তিকে ওই খারাপ ব্যক্তি মনে করে গ্লাস দিয়ে তাকে মারার চেষ্টা করে কিন্তু সেই লোকটা তার হাত ধরে নেয়। আসলে তাকে বাঁচানোর জন্য এখানে সুফাং এসেছিল আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। আর রক্তের ফুঁটা যখন সং এর কাঁধে গিয়ে পড়ে তখন সং তাকে দেখে একটু শান্ত হয়। এরপর সুফাং তার পাশেই বসে যায় আর তাকে বলতে শুরু করে যে শাও তোমাকে প্রোটেক্ট করতে পারবে না।
তাই সে তোমার যোগ্য না। এরপর সুফেং আচমকা সঙ্গের অনেক বেশি ক্লোজ চলে আসে আর তাকে বলে কোনো এমন পুরুষকে বিয়ে করা যাকে তুমি পছন্দ করো না, এটা তোমাকে সারা জীবন রিগ্রেট করাবে। তখন আমাদের 3 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সং একটা নার্সারি রুমে বসেছিল আর সে তার হাতে একটা রোজপট নিয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে সুফাং আছে আর তাকে বার্থডে উইশ করে। তখন সং তাকে সেই রোজপট দিয়ে প্রপোজ করে বলে যে আমি আপনাকে পছন্দ করি এবং সবসময় আপনার সাথেই থাকতে চাই। এই সমস্ত কিছু মনে করে সং সুফাংকে বলে যে তুমি কিভাবে জানো আমি শাওকে লাইক করি কিনা না। তখন সুফাং তার আরো বেশি ক্লোজে আসে আর তাকে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না। এরপর আমাদেরকে সেই ফ্ল্যাশব্যাক সুফাং এর দিক থেকে দেখানো হয় যে প্রপোজ করার পর সং যখনই তাকে কিস করার জন্য সামনে এগোয় তখন সুফাং তাকে মানা করে দেয় আর বলে তুমি এখনো অনেক ইয়াং, তোমার দুনিয়ায় অনেক কিছু দেখার বাকি আছে। আর সুফেং এর এই রিজেকশনে সং অনেক বেশি হার্ট হয়েছিল আর বর্তমানে সং তাকে বলে যে হ্যাঁ আমি শাওকে লাইক করি না আর আমি তাকে আমার উদ্দেশ্যে পৌঁছার জন্য ব্যবহার করছি, তো তাতে কি হলো। আর এই কথা সেখানে দাঁড়িয়ে থাকা শাও শুনে নিয়েছিল। যখন সং শাওকে সেখানে দেখতে পায় তখন সে শক হয়ে যায়। সং শাওয়ের পিছনে যেতে লাগে তখন সুফেং তাকে থামিয়ে দেয়। তখন সং সুফেং এর গালে থাপ্পড় দিয়ে বলে যে সমস্ত কিছু তোমার প্ল্যানিং ছিল। ততক্ষণে শাও সেখানে চলে আসে, সঙ্গের ওপর টাওয়াল দিয়ে তাকে ডাকে। সুফেংকে ধন্যবাদ জানিয়ে শাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে শাও সঙ্গের চুল শুকাচ্ছিল, সং তাকে কিছু বলতে যায় তখন শাও তাকে থামিয়ে দেয় এবং নিজে বলতে শুরু করে যে আমি এখনো তোমাকে হেল্প করতে থাকবো। এই কথাটা আলাদা যে তুমি আমাকে পছন্দ করো না। তখন সং তাকে বলে যে তাহলে তো আমাদেরকে আর বিয়ে করতে হবে না। তখন শাও তার হাত ধরে এবং তাকে বলে যা কিছুই হোক না কেন তোমাকে সাহায্য করার জন্য আমি সব কিছু করবো। আর ওইদিকে ইয়ানের মাথায় রাগ চড়ে বসেছিল কারণ শাওয়ের বিয়ে হতে চলেছে আর যেহেতু আগেই বলেছিলাম যে ইয়ান শাওকে পছন্দ করে, তাকে এত বেশি রাখতে দেখে তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চুপচাপ চলে যায়। কিছুক্ষণ পর সেখানে শাও আসে, ইয়ান তাকে দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয় আর বলতে শুরু করে দেয় যে তোমার আর তোমার মাস্টারের মহিলাদের মধ্যে টেস্ট অনেক সিমিলার। তাকে এমনটা বলতে দেখে শাও শাই হয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে সুফেংকে দেখানো হয় যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল যে সে ঠিকভাবে সঙের উপর নজর রাখতে পারেনি। এরপর তাকে বলে যে মিস ইয়ান শাওয়ের সাথে দেখা করেছে, সে হয়তো আপনার জায়গা নেওয়ার চেষ্টা করছে আর ইয়ান হয়তো মিস সঙের বিয়ে থামানোর চেষ্টা করবে। তখন সুফেং তাকে আন্স করে যে বিয়ে তো হবেই। পরের দিন বিয়ের সব প্রিপারেশন করা হয়ে গিয়েছিল আর সেখানে গেস্ট আসাও শুরু হয়ে গিয়েছিল আর সং তার বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখন তার ড্রেসের ব্যাক হুক লাগাতে তার কষ্ট হচ্ছিল। তখন সেখানে সুফেং আসে এবং সুন্দরভাবে তার ব্যাক হুক লাগিয়ে দেয়। ওয়েট এখানে এখন বাংলা নাটকের মতো গ্রুম বা ব্রাইড পাল্টে যাবে। এরপর সং সুফেংকে প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো। তখন সুফেং তাকে উল্টো প্রশ্ন করে আর বলে যে তোমার কি এ সমস্ত কিছু করা খুবই প্রয়োজন। তখন সং তাকে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে উত্তর দেয় যে তাতে তোমার কি। তখন সেখানে ইয়ান আসে আর লোকদেরকে বলে যে এই মেয়েটাকে অ্যারেস্ট করো। ইয়ান তার দিকে একটা ফাইল ছুঁড়ে মারে আর বলে যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে 5 মিলিয়ন গায়েব হয়েছে আর আমরা তা ইনকোয়ারি করে তা মিস সং অর্থাৎ তোমার অ্যাকাউন্টে পেয়েছি। তখন সং তাকে বলে যে আপনি তো আমাকে ম্যাটেরিয়াল পারচেস করার জন্য এই 5 মিলিয়ন দিয়েছিলেন। তখন ইয়ান মিথ্যা বলে যে কোম্পানি তো এমন কোনো প্ল্যানই করেনি। সং বুঝে যায় যে তাকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে। এরপর ইয়ান যখন লোকদেরকে সংকে অ্যারেস্ট করার কথা বলছিল তখন মধ্যখানে সুফেং চলে আসে আর তাকে বলে যে এটা সত্যি যে কোম্পানির পারচেসিং এর কোনো প্ল্যান ছিল না, কিন্তু সং এর অ্যাকাউন্টে যে মানি আছে তাতে কোম্পানির কোনো লেনাদেনাই নেই। পর সে সঙের হাত ধরে বলে যে এই 5 মিলিয়ন সংকে আমার পক্ষ থেকে বিয়ের গিফট। এটা বলে সে সংকে রিং পরিয়ে দেয়। আসলে সুফেং এখানে সংকে বিয়ে করে নিয়েছে, অর্থাৎ এখানে গ্রুম পাল্টে গিয়েছে। এটা দেখে ইয়ান সেখান থেকে চলে যায়। সং সুফেং এর মুখের দিকেই তাকিয়েছিল যে তার সাথে এটা হলোটা কি। অপরদিকে শাওকে দেখানো হয় যে অ্যাসিস্ট্যান্টের কাছে এসে ফ্লাওয়ার দিয়ে বলে যে সং আমাকে এই ফ্লাওয়ার আনার কথা বলেছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট শাওয়ের চেহারার দিকে তাকিয়েছিল। এরপর তাকে কয়েকটা ছবি দেখায় যেখানে শাও ইয়ানের সাথে ফ্লার্ট করছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে এই ছবিগুলো দেখিয়ে বলে যে এখন তুমি ভালো করেই বুঝতে পারছো যে তোমার এখন কি করতে হবে। এরপর ফ্লাওয়ার তার হাত থেকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে শাও বুঝতে পারে যে তার সাথে এখন কি হতে চলেছে। এরপর অ্যাসিস্ট্যান্ট স্টেজে গিয়ে সব গেস্টকে ওয়েডিংয়ে আসার জন্য থ্যাংক ইউ বলে। এরপর ব্রাইড আর গ্রুমকে স্টেজে ইনভাইট করা হয়। এখানে সুফেং সংকে জোর করে কুলে করে সব গেস্টের মধ্যে দিয়ে স্টেজের দিকে আসে। এখানে সব গেস্ট সুফেংকে গ্রুম হিসাবে দেখে শক হয়ে যায়। সুফেং সব গেস্টকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায় আর অন্যদিকে দূরে দাঁড়িয়ে শাও তাদের ওয়েডিং হতে দেখছিল। এখন ইয়ান তার সাইডে এসে দাঁড়ায়। ওই ছবিওয়ালা কাণ্ড ইয়ান করেছিল, তাই সে রেগে সেখান থেকে চলে যায়।
এখানে সং সুফেংকে প্রশ্ন করে যে তুমি এটা কি করতে যাচ্ছ। তখন সুফেং তাকে বলে যে তোমার এই ছেলে মানুষের কারণে আমার কোম্পানির উপর এফেক্ট হচ্ছে। তখন সং তাকে বলে যে তুমি সবসময় থেকেই কোল্ড ব্লাডের ছিলে। এতটুকু বলে সং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সুফেং তাকে ধরে নিজের ক্লোজ করে কিস করতে শুরু করে। সেখানে আসা সব গেস্ট তাদের বিয়েতে অনেক হ্যাপি ছিল। আর অপরদিকে শাও যে সংকে পছন্দ করত, তার এ সমস্ত কিছু দেখে মন একদম ভেঙে গিয়েছিল। সে একটা রুমে গিয়ে পিয়ানো প্লে করতে শুরু করে দেয়। তখন ইয়ান তার কাছে আসে এবং সবসময়ের মতো তাকে টাচ করে ফ্লার্ট করতে শুরু করে আর বলে যে তুমি পিয়ানো অনেক ভালো প্লে করো, আমিও তোমার কাছ থেকে শিখতে চাই। তার এই সমস্ত ব্যবহারে শাও আবার নার্ভাস হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ইয়ান তাকে থামিয়ে নেয় আর বলতে শুরু করে যে জানো তোমার কষ্ট ভোলার জন্য তোমার কি করা উচিত, তোমার নতুন কোনো মেয়েকে সুযোগ দেওয়া উচিত। এটা বলে ইয়ান তার সাথে রোম্যান্স করার জন্য তাকে মানানোর চেষ্টা করে। তখন শাও তাকে বলে যে ভালোবাসা কখনো ভুলানো যায় না। অপরদিকে সং রাগের মাথায় সেই নার্সিং হোমে আসে। এখানে এখন বসে সুফেং ড্রিঙ্ক করছিল। সে এসে তাকে বলে যে আমি তোমার সাথে মিলে অনেক অ্যাক্টিং করে নিয়েছি। এটা বলে সে নিজের আঙুল থেকে আংটি খুলে সেখানে টেবিলে রেখে দেয়। তখন সুফেং তাকে বলে যে তুমি এখানে থাকার জেদ করেছিলে, আর যদি তোমার এখানে থাকতেই হয় তাহলে তোমাকে সবসময় আমার সাইডেই থাকতে হবে। সং তাকে কোনো আন্স না করে সেখান থেকে রেগে চলে যাচ্ছিল। কিছু সামনে যেতেই তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। এখানে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আপনি ভুল বুঝছেন, আপনার এই বিয়ে আপনাকে কোনো এফেক্টই করবে না, কিন্তু এই বিয়ে মিস্টার সুফেং স্যারের লাইফে সবথেকে বড় যুগ হয়ে গিয়েছে। মূলত এখানে সুফেং সংকে নিজের মেয়ে হিসাবে অ্যাডপ্ট করেছিল, কিন্তু অবশেষে তাকেই বিয়ে করতে হয়েছে। তার থেকে বড় যোগ আর কি হতে পারে। এরপর আমাদের 6 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে প্রথমবার সুফেং সংকে নিয়ে এই বাড়িতে এসেছিল। এই জায়গাটা সঙের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তখন সং সুফেংকে বলেছিল যে আমার মাও অনেক বেশি প্লান্ট লাগাতেন, কিন্তু আমার আঙ্কেল সবকিছু নষ্ট করে দিয়েছেন। তাকে সেট দেখে সুফেং তাকে একটা প্লান্ট দেয় আর বলে এখন থেকে আমি তোমার সাথে মিলে প্লান্ট লাগাবো। এই সমস্ত কিছু মনে পড়াতে সং কিছু চিন্তা করতে লাগে। পরের সিনে সুফেং তার ঘরে বসে কিছু কাজ করছিল। তখন আবহাওয়া খারাপ হয়ে লাইট চলে যায় এবং ঠান্ডারও পড়ছিল। আর ওইদিকে থান্ডারের আওয়াজে সং অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন সুফেং তার রুমে আসে এবং তাকে ভয় পেতে দেখে তাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে নেয় আর তাকে বলে যে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমার পাশেই আছি। তার আওয়াজ শুনতেই সং তার থেকে দূর হয়ে যায় আর নিজের বেডে ব্ল্যাঙ্কেট নিয়ে লুকিয়ে পড়ে। এরপর সুফেং তার রুমে পড়ে থাকা ক্যান্ডেল জ্বালায়। এরপর নিজের শার্ট খুলে নেয়। এটা দেখে সং তাকে বলে যে তুমি কি করতে চাইছো। সুফেং কোনো কিছু না বলে তার শার্ট সঙের হাতে ধরিয়ে বলে তুমি এটার যেভাবে আগে ব্যবহার করতে সেভাবেই ব্যবহার করো। তখন সং মনে মনে বলতে থাকে হে এর কি এগুলো এখনো মনে আছে। এরপর পরের দিন সকালে সং সুফেং এর কাছে একটা ফাইল নিয়ে আসে আর বলে যে এখন যেহেতু আমরা এই মুখে বলা সম্পর্কের মধ্যে চলেই এসেছি, তাই এই ফাইলের মধ্যে আমাদের দুজনের মধ্যেকার লিমিটেশন লেখা আছে। তখন ডোর নক হয়। সং গিয়ে দরজা খুলে। তখন সামনে ইয়ান ছিল। ইয়ান তাকে কোনো কিছু না বলেই ভিতরে চলে আসে। সং যখন ভিতরে আসে তো সে দেখে যে সুফেং তার জায়গায় নেই। সে ভাবা শুরু করে যে ও আবার কোথায় গেল। তখন সে রিয়ালাইজ করে যে সে হয়তো মিস ইয়াংকে দেখে লুকাচ্ছে। তখন মিস ইয়ান সংকে বলে যে তোমরা কি বিয়ের প্রথম রাতেই আলাদা হয়ে গিয়েছো। সং তাকে কোনো আঁচ করবে তখনই সুফেং সেখানে তার নাইট ড্রেস পরে চলে আসে। সং যেহেতু সুফেং আর মিস ইয়াংকে অন্য কিছুই মনে করত, তাই সে জেনে শুনে ইয়ানের সামনে সুফেং এর সাথে অ্যাক্টিং করতে শুরু করে আর দুজনে মিলে মিস ইয়ানের সামনে লাভিং কাপল হওয়ার অ্যাক্টিং করে। ইয়ান তাদেরকে নিয়ে একটু জেলাস হয়ে বলে যে তাই আমিও বলি যে সং কেন আজ অফিসে প্রথম দিনই মিস করলো। সুফেং সংকে তার কুলে টেনে নেয় আর বলে যে নর্মালি এমপ্লয়ীদের বিয়েতে 7 দিনের ভ্যাকেশন থাকে। ইয়ান তাকে বলে যে তেমন কিছু না, আমি শুধুমাত্র তাকে আমার টিমের সাথে ইন্ট্রোডিউস করাতে চাইছিলাম। এখানে সং তার অ্যাক্টিং কন্টিনিউ করে সুফেংকে জড়িয়ে ধরে বলে যে আমি তো সুফেং এর পারমিশন ছাড়া কোথাও যেতে পারবো না। এখানে এদের দুজনকে এত বেশি ক্লোজ হতে দেখে ইয়ান এম্বারেস হয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তার যাওয়ার সময় সুফেং তাকে স্টেপ মম বলে ডাকে। ইয়ান তাকে বলে যে একটু তাড়াতাড়ি করে নিও, এতটুকু বলে সে এখান থেকে চলে যায়। স্টেপ মম শুনে সং এখানে শক হয়ে যায় আর সুফেংকে প্রশ্ন করে যে সে কি তোমার স্টেপ মম। তখন সুফেং বলে যে হে তাতে কি হয়েছে। তখন সং তাকে বলে যে তুমি আমাকে আগে কেন বলনি, আমি বিনা কারণেই আমার মনে এক ভুল বুঝাবুঝি ধরে রেখেছি। এরপর সুফেং রুলওয়ালা সেই ফাইলটা দেখে আর তাকে প্রশ্ন করে যে তুমি কোম্পানিতে কেন আসতে চাও। সং তাকে বলে যে এটাতে তোমার কোনো লেনদেন নেই। এরপর সে একটা স্যান্ডউইচ নিয়ে সেটা খাওয়া শুরু করলে সুফেং তার থেকে প্রথম বাইট নিয়ে বলে যে টেস্ট তো অনেক ভালো, কোনো সমস্যা নেই, তুমি 7 দিন অপেক্ষা করে নাও, এরপর তোমাকে কোম্পানিতে ডাকা হবে। এটা শুনতেই সং তার সমস্ত জিনিসপত্র প্যাক করে বের হতে নিলে ডোর লক ছিল। তখন সুফেং তাকে বলে যে আমি তোমাকে 7 দিন পর কোম্পানিতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছি, কিন্তু তোমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দেইনি।
সঙ্গে 7 দিন এই ঘরে থাকতে হবে এটা চিন্তা করেই সে এ ঘর থেকে পালানোর চেষ্টা করে। এরপর সে ব্যালকনিতে কাপড় বেঁধে সেটা হয়ে নিচে নেমে যখন সে লাফ মারে তখন সে সুফেং এর কুলে গিয়ে পড়ে। এখানে সুফেং আর সং এর মধ্যে একটা সুইট আই কন্ট্যাক্ট হয়, কিন্তু এরপরেই সুফেং সংকে কুল থেকে নামিয়ে দেয়। এরপর সং সুফেং এর জন্য ফুড প্রিপেয়ার করছিল, আর তার মধ্যে সে একটা মাশরুম দেয়। এই মাশরুম খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় এবং কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। এরপর সে সুফেংকে সেটা তাড়াহুড়া করে দিলে সুফেং থেমে যায় আর তাকে বলে যে এটা খুব গরম। সঙ্গে সঙ্গে সং বলে যে তাহলে আমি এটা ঠান্ডা করে দিচ্ছি। এটা বলে সে চামচের মধ্যে ফু দিতে শুরু করে, আর সুফেং যেন সন্দেহ না করে তাই সে নিজে থেকেই এক সিপ খেয়ে নেয়। এরপর যা হওয়ার তাই হয়েছে। সুফেং নিচে বসে কফি খাচ্ছিল আর সং মাতাল হয়ে পুরো গড়ে মাতলামি করছিল। এই সিনটা এই ড্রামার মোস্ট ফানিয়েস্ট সিনগুলোর মধ্যে একটা ছিল। এরপর সুফেং যখন তার ঘরে যাওয়ার জন্য উঠছিল তখন সং তাকে থামিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে যে মাশরুম তুমি কখন থেকে হাঁটতে শুরু করলে, এটা বলে তার পিঠে কামড়াতে শুরু করে। এরপর নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে সং ঘুম থেকে ওঠার পর গতকাল কি হয়েছে তা মনে করে নিজে থেকে ইম্বারেস হয়ে যায়। কিন্তু এখানে সে নিজে নিজেই বলতে শুরু করে যে সুফেং কিভাবে আমার ইন্টেলিজেন্সের বিষয়ে জানতে পারলো। এরপর সে রোজ হাতে নিয়ে নতুন প্ল্যান করতে শুরু করে। এরপর রাতে সং সুফেংকে ওয়াশরুমে বন্ধ করে ঘর থেকে পালানোর চেষ্টা করলে সুফেং তখনই তার সামনে চলে আসে, যার কারণে তার এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। অপরদিকে শাও সং এর সাথে দেখা করতে আসে। এখানে সং শাওয়ের কাছে ক্ষমা চায় তাকে বিয়ে করতে না পারার কারণে। সং তাকে বলে যে আমি তোমার উপরে মোটেও রেগে নেই, আর আমি চাই যে তুমি সবসময় খুশি থাকো, আমরা তো বন্ধুও হতে পারি। এটা বলে শাও সেখান থেকে চলে যায়। এরপরের সিনে সুফেং সংকে একটা জয়েনিং লেটার দিয়ে বলে যে তুমি যে কোনো সময় আমাদের কোম্পানিতে জয়েন হতে পারো। এটা শুনে সং সুফেংকে বলে যে তুমি এইভাবে আমাকে আটকে রাখতে পারবে না, আমি একদিন নিশ্চিত তোমার কাছ থেকে বেরিয়ে যাব। তখন সুফেং সংকে এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা আবার বললে সং এখানে প্রচুর রেগে যায়, যার কারণে সে তার হাতে থাকা রোজগুলো সুফেং এর মুখে ছুঁড়ে মারে আর তাকে বলে যে আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। এটা বলে সং সেখান থেকে চলে যায়। এরপর সে যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন সুফেং তার কাছে আসে আর তাকে পেপার দিয়ে বলে যে তুমি আবার কোম্পানিতে জয়েন হতে পারো। এরপর সং যখন কোম্পানিতে যায় তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন তার মা এভাবেই এই জায়গাতে দাঁড়িয়েই কাজ করতেন। তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ান এসে সংকে বিরক্ত করার চেষ্টা করলে সেখানে শাও এসে ইয়ানকে তাড়িয়ে দেয়। এরপর সং আর শাও যখন কাজ শুরু করে তখন সেখানে গ্যাস লিকেজের কারণে শাও আর সং অজ্ঞান হয়ে যায়। এরপর মিটিং রুমে ইয়ান আর বাকি মেম্বার্সদেরকে দেখানো হয়, যেখানে বাকি মেম্বার্সরা মিটিং শুরু করার জন্য সং আর শাওয়ের জন্য অপেক্ষা করছিল। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ইয়ান বলে ওঠে যে হয়তো তারা দুজন লুকিয়ে কোথাও রোমান্স করছে। এরপর মিটিং রুমের বাইরেই সং আর শাওকে দেখানো হয়, যেখানে তারা দুজন শুয়েছিল আর তাদের দুজনের কাপড়ের অবস্থাই ঠিক ছিল না। হুঁশ ফেরার পর তারা একে অন্যকে দেখেই নার্ভাস হয়ে যায়। এরপর ইয়ানের লোক যখন সং আর শাওকে এই অবস্থায় মিটিংয়ের সবাইকে দেখাবে তখনই স্ক্রিনের মধ্যে ইয়ানের কিছু অদ্ভুত ধরনের ভিডিও চলতে শুরু করে, যেটা কার্টুনের মতো ছিল। এটা দেখে ইয়ান ইম্বারেস হয়ে মিটিংয়ের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখানে ইয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পিছনেই সুফেং আছে, তাই সে সুফেংকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর সুফেং সং আর শাওকে বাইরে আসার কথা বলে। এখানে শাও সুফেং এর কাছে ক্ষমা চায় সং এর সাথে এই অবস্থায় থাকার কারণে। এরপর শাও সেখান থেকে চলে গেলে সংও চলে যাচ্ছিল, তখন সুফেং তাকে ধরে নেয়। তার এইভাবে ধরার কারণে সং এর ড্রেস খুলে যাচ্ছিল। এটা দেখে সুফেংই সং এর ড্রেস ঠিক করে দেয়। এরপর সুফেং সংকে পরার জন্য শার্ট দিলে সেটা সং ঠিকমতো পরতে পারছিল না। এটা দেখে সুফেংই তাকে শার্ট সুন্দর করে পরিয়ে দেয়। এরপর ইয়ান সুফেংকে ওয়ার্নিং দেওয়ার জন্য আসলে সুফেং তার কথাতে পাত্তাই দেয় না। এখানে কিছু দূরে দাঁড়িয়েই সং ইয়ান আর সুফেং এর কথা শুনছিল, যাদের কথার মাধ্যমে সে বুঝতে পারে যে সুফেং সত্যিই তার অনেক বেশি কেয়ার করে। এখানে ইয়ান সুফেংকে হাত করতে না পারায় সে শাওয়ের কাছে চলে যায় তাকে হাত করার জন্য। এরপর রাতের বেলা সং ড্রিঙ্ক করে সুফেং এর সামনে গিয়ে মাতলামো করতে শুরু করে। তখন সুফেংও ড্রিঙ্ক করে সং এর সামনেই মাতলামো করতে শুরু করে। এখানে দুজন অনেক বেশি মাতাল হওয়ায় সং হঠাৎ করেই সুফেংকে কিস করতে শুরু করে, আর সুফেংও তাকে রেজিস্ট করে না। এরপর পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে ঘুম থেকে ওঠার পর সং নিজের এমন অবস্থা দেখে অনেকটাই ঘাবড়ে যায়। আর সং আগের দিন রাতে কি হয়েছিল সেটা অনেক মনে করার চেষ্টা করে, কিন্তু সে সমস্ত কিছুই ভুলে গিয়েছিল। তাই সে সুফেং এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে কি হয়েছিল। আর তখন সুফেং তাকে বলে যে তুমি ভয় পেও না, গতকাল রাতে কোনো কিছুই হয়নি।
তখন গতকাল রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুফেং সংকে কিস করলেও এরপরে সে নিজেকে সামলে নেয়। কিন্তু সং নেশার ঘুরে তার সমস্ত কাপড় খুলতে শুরু করে। এটা দেখে সুফেং এক প্রকার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে ইয়ান আর শাওকে দেখানো হয়, যারা হাত মিলিয়ে নিয়েছিল এবং সুফেংকে বরবাদ করার প্ল্যানিং করছিল। এরপর ইয়ানকে সুফেংয়ের কাছে দেখানো হয়। এখানে ইয়ান সুফেংকে বলছিল যে পরের প্রজেক্টটা তাকেই হ্যান্ডেল করার জন্য দিতে হবে। এরপর সংকে একটা ক্লায়েন্টের কাছে দেখানো হয়, যেখানে সে ডিল করতে গিয়েছিল, কিন্তু ওই ক্লায়েন্ট সংকে ড্রিঙ্ক করার কথা বলছিল। তখনই সেখানে ফেং এসে সঙের জায়গায় ড্রিঙ্ক করে। এরপর সে ওই ক্লায়েন্টের সাথে ডিল করতে বসে পড়ে। এখানে সেই ক্লায়েন্ট ডিল না করার জন্য ইচ্ছা করেই নিজের পেন গরম পানির মধ্যে ঢেলে দেয়, যেটা দেখে সং অনেক বেশি রেগে যায় আর ওই ক্লায়েন্টের উপর পানি ছুঁড়ে মারে। তখনই সেখানে সেই ক্লায়েন্টের ভাড়া করা গুন্ডারা সং আর ফেংয়ের উপর হামলা করার জন্য আসে। তখন ফেং ওই ক্লায়েন্টকে পুলিশের ভয় দেখিয়ে সেখান থেকে সংকে নিয়ে চলে আসে। সং ফেংকে ধন্যবাদ জানালে সুফেং উল্টো তাকে প্রশ্ন করে যে তুমি এখানে কেন এসেছো। তখন সং মনে করছিল যে সে যখন কাজ করছিল তখন সে ইয়ান আর তার অ্যাসিস্ট্যান্টের কনভারসেশন শুনেছিল, যেখানে তারা সেই ইনভেস্টারের মাধ্যমে সুফেংকে সাহায্য করার প্ল্যান করেছিল। যেটা শুনে সং সুফেংকে বাঁচানোর জন্য এই ইনভেস্টারের সাথে দেখা করতে এসেছিল। এরপর প্ল্যান করে সং ইয়ানকে কিডন্যাপ করে নেয়। এরপর তার সাথে ভয়েস চেঞ্জারের মাধ্যমে ইয়ানের পার্টনার সেজে কথা বলতে শুরু করে। আর যেহেতু ইয়ানও তাকে নিজের পার্টনারই মনে করছিল, তাই সে সুফেংকে বরবাদ করার তার যে সমস্ত প্ল্যান আছে সমস্ত কিছু বলতে শুরু করে দেয়। অপরদিকে বোর্ড মিটিংয়ে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট সঙের করা ভিডিও রেকর্ডিংয়ে ইয়ানের কনফেশনের লাইভ টেলিকাস্ট করছিল। আর সং এভাবে ইয়ানকে বোকা বানানোর কারণে ইয়ান রেগে তার লোকদেরকে সংকে মারার কথা বলে দেয়। আর ইয়ানের কথা মতো তার লোকরা যখন সংকে মারার জন্য পার্কিংয়ে তাকে ফলো করছিল, তখন সেখানে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ইয়ান চারিদিক থেকে মারা পড়ে দেশ থেকে পালানোর যখন প্ল্যান করে বাইরে বেরোচ্ছিল, তখন সুফেং তাকে এসে ঘরের মধ্যেই বন্দি করে নেয়। অপরদিকে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়ানের বাড়ি থেকে একটা হার্ড ডিস্ক পায়। অপরদিকে সুফেং শাওকে প্রশ্ন করে যে তুমি কি জানতে যে ইয়ান আমাকে এখান থেকে সরাতে চায়। তখন শাও তাকে বলে যে আমি কখনোই চাই না যে তুমি এখান থেকে চলে যাও। এরপর সুফেং বাড়িতে এসে ইয়ানের বাড়িতে পাওয়া সেই হার্ড ডিস্ক ওপেন করলে দেখতে পায় সেখানে শুধুমাত্র সঙের পিক রয়েছে। আর তখন সুফেং বুঝতে পারে যে ইয়ান ছাড়াও এমন কেউ আছে যে সঙের ক্ষতি করতে চায়। তখন সং সুফেংয়ের সাথে কথা বলার জন্য আসলে সুফেং তাকে বলে যে কিছুদিনের মধ্যেই আমি কান্ট্রি ছেড়ে চলে যাব, আর তখন তুমি তোমার মতো করে থাকতে পারবে। তখন সং তাকে নিজের হাত দেখিয়ে বলে যে তুমি কি চলে গেলে আমাকে তোমার এই আংটিটা ফিরিয়ে দিতে হবে। সুফেং তখন তাকে হ্যাঁ বলে। এটা শুনে সং রেগে তখনই আংটি খুলে সুফেংয়ের হাতে দিয়ে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যাবেলা সুফেংকে দেখানো হয়, যেখানে সে সঙের দেওয়া সেই আংটিটা দেখে অনেকটা আপসেট ফিল করছিল। তখনই 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে কোনো এক ব্যক্তি সুফেংকে সঙের ছবি পাঠিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল। এর সাথে ওই ব্যক্তি সুফেংয়ের কাছে পিয়ার রোজ নামে একটা পারফিউমের ফর্মুলাও চাইছিল। আর মূলত এই কারণেই সুফেং সংকে 3 বছর আগে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আর যেহেতু সং এ বিষয়ে কোনো কিছুই জানে না, তাই সে মনে করে যে সুফেং তার মায়ের সমস্ত শেয়ার নিজের নামে করার জন্যই তাকে অ্যাব্রড পাঠিয়েছিল। আর যখন সুফেং দাঁড়িয়ে এ সমস্ত কিছু ভাবছিল, তখন সেখানে সং চলে আসে আর তাকে 2টো প্লেনের টিকিট দেখিয়ে বলে যে তুমি যদি চাইতে তাহলে আমার সাথে দেখা করার জন্য বিদেশে যেতে পারতে, তাহলে তুমি কেন আমার সাথে দেখা করার জন্য বিদেশে যাওনি। এই সমস্ত কিছু শুনেও সুফেং যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সং তাকে যেতে দেয় না। মূলত সং সুফেংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পেরেছে যে সুফেং মূলত কোন কারণে সঙের মায়ের শেয়ারগুলো নিজের নামে করেছে, যাতে সে বাকি সবার কাছ থেকে সংকে প্রোটেক্ট করতে পারে। এখানে যখন সুফেং বুঝতে পারে যে সং জেনে গিয়েছে যে সে ঠিক কী কারণে সঙের মায়ের শেয়ারগুলো নিজের নামে ট্রান্সফার করেছে, তখন সে অনেকটা নার্ভাস হয়ে যায়। সুফেং নার্ভাস হচ্ছে এটা বুঝতে পেরে সংও তাকে টিজ করার জন্য তার অনেক বেশি ক্লোজে চলে আসে আর তাকে টিজ করে বলে যে তুমি আমাকে পছন্দ করো তাই না, তাই জন্যই তো আমাকে প্রোটেক্ট করার জন্য সমস্ত কিছুই করছো। এটা শুনে সুফেং আরও বেশি নার্ভাস হয়ে সংকে দূরে সরিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর সং রেডি হয়ে সুফেংকে তার সাথে ডিনারে যাওয়ার কথা বললে প্রথমে সুফেং মানা করে দেয়, কিন্তু তারপরে তার সাথে রেডি হয়ে চলে যায়। আর ডিনারে যাওয়ার পর বিভিন্ন বাহানায় সং সুফেংকে সিডিউস করার চেষ্টা করছিল। এরপর সং তার হাতে পানি লেগে গিয়েছে এই বাহানা দিয়ে সুফেংকে নিজের ড্রেসটা টাইট করে দেওয়ার কথা বললে সুফেং তো তাকে টিস্যুই ধরিয়ে দেয়। এরপর ডিনার শেষে সুফেং চলে যেতে নিলে সং সুইমিং পুলের কাছে গিয়ে এমন দেখায় যে সে সুইমিং পুলে পড়ে যাচ্ছে। এটা দেখে সুফেং দৌড়ে এসে তাকে ধরে নেয়। তখন সং হেসে তাকে বলে যে তুমি দেখেছো তুমি আমার কতটা কেয়ার করো। এরপর সুফেং এর কাছে একটা কল আসলেই সে সংকে সেখানে রেখেই চলে যায়।
এরপর আমাদের অফিসের সিন দেখানো হয়, সেখানে আমাদেরকে মিস বেইকে দেখানো হয় যে আগে সুফেংয়ের ফিয়ন্সে ছিল, সে এসেই সঙের বানানো পারফিউমটা ফেলে দেয়। তো এই নিয়ে সং তাকে কোনো কিছু বলতেই যাচ্ছিল, তখনই মিস বেই তার দিকে গরম পানি ছুঁড়ে মারছিল, কিন্তু তখন সুফেং এসে সংকে সেখানে প্রোটেক্ট করে। এরপর সুফেংকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখানো হয়। এখানে সুফেং তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে যেন মিস বেইকে গিয়ে বলে সুফেং তাকে এখন আর বিয়ে করতে পারবে না। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে মিস বেই এটা কখনোই মানবে না। এরপর সং চুপচাপ এসে সুফেংকে মলম লাগাতে শুরু করে, কিন্তু যখনই ফেং তাকে দেখতে পায় তখন ফেং অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তখন সং তার অনেক বেশি কাছে এসে তাকে বলে যে তুমি কি আমার জন্যই মিস বেইকে বিয়ে করতে চাইছো না? তখন ফেং তার কথার কোনো উত্তরই দেয় না, আর সংও চুপচাপ তার পুরো জায়গায় মলম লাগিয়ে দিতে শুরু করে। এরপর রাতের সিনে সুফেং নিজের ব্যাগ প্যাক করছিল আর সংকে বলছিল যে সে মিস বেইয়ের সাথে বিজনেস ট্রিপে যাচ্ছে। এটা শুনে সঙের কাছে মোটেও ভালো লাগে না, তাই সে সুফেংয়ের জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে দেয়। আর এই টানাটানির মধ্যে সুফেং যখন সঙের ওপরেই পড়ে যায় তখন তারা দুজনেই অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট সুফেংকে ডাকার জন্য আসলে সুফেং তাড়াহুড়া করে উঠে সঙের খেয়াল রাখার কথা অ্যাসিস্ট্যান্টকে বলে মিস বেইয়ের সাথে বিজনেস ট্রিপে যাচ্ছিল। এখানে যদিও সং মনে মনে অনেক বেশি জেলাস ফিল করছিল যে সুফেং তার ফিয়ন্সের সাথে বিজনেস ট্রিপে যাচ্ছে, কিন্তু সে কোনো কিছুই বলে না, তার চেহারার মধ্যেই শুধুমাত্র জেলাসিটা দেখা যাচ্ছিল। অপরদিকে মিস বেই শহরের বাইরে যাওয়ার পর সুফেংকে বলে যে তুমি যতই সংকে বিয়ে করো না কেন শেষমেশ তোমাকে আমার কাছেই আসতে হবে। তখনই সং সুফেংকে কল করে তার হেল্প লাগবে বলে চিৎকার করে। তো ফোনের মধ্যে সঙের চিৎকার শুনতেই সুফেং সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সঙের বলা জায়গাতে পৌঁছে সে দেখে যে সঙের তো কোনো কিছুই হয়নি, সে তো সুফেংকে বেইয়ের কাছ থেকে নিয়ে আসার জন্য এই অভিনয়টা করেছিল। তখন সং সুফেংকে বলে যে দেখো তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই জন্যই তো আমার একটা কলেই তুমি এখানে চলে এসেছো। এরপর সং সুফেংয়ের হাত ধরে টেনে তাকে নিয়ে ঘুরতে চলে যায়। তখনই একটা আন্টি এত বয়স্ক লোকের সাথে সংকে ডেট করতে দেখে তাকে তাড়া করতে শুরু করে, যার কারণে তারা ওই আন্টির কাছ থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এখানে সং ভুল করে সুফেংয়ের বুকে হাত দিলে সুফেং তো অনেকটা বেশি নার্ভাস হয়ে যায়। এটা দেখে সং তো সুফেংয়ের অনেকটা বেশি ক্লোজে গিয়ে তাকে সিডিউস করতে শুরু করে। তখনই সুফেং তাকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। তখন সং সুফেংকে বলে যে আজ থেকে 3 বছর আগে আমি এখানেই কোথাও একটা তোমার জন্য টাইম ক্যাপসুল রেখেছিলাম, এখন তোমাকে সেটা নিয়ে আসতে হবে। তো তখন সঙের কথা শুনে সুফেং সেই টাইম ক্যাপসুলটা বের করতে যায়। তবে সেই টাইম ক্যাপসুলটা হাতে নেওয়ার পর সুফেংয়ের অতীতের কিছু কথা মনে পড়ে, যেখানে অতীতে আমরা কোনো এক মহিলাকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। অন্যদিকে সং তার মায়ের বানানো একটা পারফিউম খুঁজে পায়, যেটা তার শৈশবে তার মা বানিয়েছিলেন। তখন সুফেং সংকে দেখা করার জন্য ডাকলে সং তো অনেক বেশি এক্সাইটেড হয়ে সুফেংয়ের সাথে দেখা করার জন্য আসে। তখন সুফেং সংকে একটা এগ্রিমেন্ট পেপার দিলে সং এখানে সুফেংকে বলে যে সে সুফেংকে একটা গিফট দিতে চায়। এরপর সং সুফেংয়ের চোখে ব্লাইন্ডফোল্ড বেঁধে তাকে একটা জায়গায় নিয়ে আসে, যেটা সে অনেক সুন্দর করে সাজিয়েছিল। এরপর সং সুফেংয়ের অনেক বেশি ক্লোজে গিয়ে তাকে বলে যে আমি তোমার ওয়াইফ আর আমাদের মধ্যে এমন সম্পর্ক হতেই পারে। এখানে যদিও সুফেং সঙের সাথে কোনো কিছু করতে চাইছিল না, কারণ সং সুফেংয়ের থেকে অনেক বেশি ছোট। এরপরেও সং সুফেংকে নিজের অনেক বেশি ক্লোজে আনলে সুফেংও তার সাথে রোম্যান্স করতে যায়। তারপরে সুফেং নিজেকে কোনোভাবে সামলে সংকে বলে যে যদি আমি তোমার সাথে রোম্যান্স না করি তারপরেও আমি তোমাকে ভালোবেসে যাব। তখন আমরা জানতে পারি যে সুফেং সঙের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্যই তার সাথে দেখা করেছে, যেই কারণে সুফেং ডিভোর্স এগ্রিমেন্ট সেখানে রেখেই চলে যায়। এতে সং অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। এরপর সুফেং অফিসে গেলে অফিসের বোর্ড মেম্বাররা সুফেংকে মিস বেইকে বিয়ে করার জন্য প্রেশারাইজ করছিল, কারণ সুফেং মিস বেইকে বিয়ে করে নিলে তাদের কোম্পানি আরও গ্রোথ করবে। তখনই সং সেখানে চলে আসে আর বোর্ড মেম্বারদের উদ্দেশ্য করে বলে যে সুফেংয়ের মিস বেইকে বিয়ে করার কোনো প্রয়োজনই নেই, কারণ সেই কোম্পানির হেল্প করতে পারবে। এটা বলে সে তার মায়ের বানানো একটা ফ্রেগ্রেন্স বোর্ড মেম্বারদেরকে দেখায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর সুফেং তাকে এক সাইডে নিয়ে গিয়ে প্রশ্ন করে যে তুমি সবাইকে এটা কেন দেখালে। তখনই সং সুফেংয়ের দেওয়া ডিভোর্স পেপার ছিঁড়ে তার দিকে ছুঁড়ে মেরে বলে যে আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না। আর সঙের এইভাবে সুফেংয়ের হেল্প করাটা মিস বেইয়ের কাছে মোটেও ভালো লাগে না, যে কারণে সে সঙের ক্ষতি করার প্ল্যান করছিল। অন্যদিকে সুফেং তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, তখন লুকিয়ে সং তাদের কথা শুনতে পায়, যেখানে সুফেং তার অ্যাসিস্ট্যান্টকে সঙের কাছ থেকে কোনো একটা বিষয় গোপন করার কথা বলছিল। যদিও এখানে সং বুঝতে পারে না যে সুফেং তার কাছ থেকে কী গোপন করার চেষ্টা করছে, তাই সে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করে। তবে তখনই মিস বেই সঙের সাথে কথা বলার জন্য তাকে ডাকলে সং তো কোনো কিছু না ভেবেই তার কাছে চলে যায়।
আর সং মিস বেইয়ের কাছে যাওয়ার পর মিস বেই তাকে দেখে বলে যে তোমার মতো একটা মেয়েকে সুফেং কিভাবে পছন্দ করতে পারে। এটা বলে মিস বেই সংকে সেখানে আটকে রাখে আর সংকে ধরে বলে যে এবার দেখো আমি তোমার হাজব্যান্ডের সাথে কি করি। এরপর সুফেং মিস বেইয়ের সাথে ডিনার করার জন্য আসে আর সে মিস বেইয়ের সাথে ডিনার করার জন্য সেখানেই আসে যেখানে মিস বেই সংকে আটকে রেখেছে। আর এখানেই পর্দার আড়াল থেকে সং সুফেং আর মিস বেইকে একসাথে দেখতে পায়। আর এখানে সুফেং কোম্পানি বাঁচানোর জন্য মিস বেইয়ের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করছিল আর সে তো মিস বেইয়ের সমস্ত কথাও শুনছিল। এগুলো দেখে সঙের তো অনেক বেশি খারাপ লাগছিল। এরপর মিস বেই সুফেংয়ের কাছে এসে বলে যে আমি সংকে আটকে রেখেছি আর যদি তুমি সংকে বাঁচাতে চাও তাহলে তোমার কোম্পানি আমার নামে লিখে দিতে হবে। এটা শুনতেই সুফেং ভয় পেয়ে তার অফিসে গিয়ে তার কোম্পানির ডকুমেন্ট খুঁজতে শুরু করে যাতে সে সংকে বাঁচাতে যেতে পারে। এরপর সুফেং যখনই পার্কিংয়ে যায় তখন মিস বেইয়ের পাঠানো গুন্ডারা তার উপর অ্যাটাক করে। এরপর সুফেং আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে তাদের সাথে ফাইট করে। অপরদিকে মিস বেই সঙের কাছে গিয়ে বলে দেখলে তো তোমাকে বাঁচানোর জন্য সুফেং আসলো না। এটা শুনে সং আপসেট হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। এই সময়ের মধ্যেই সেখানে শাও আসে আর সে সংকে এত বেশি ড্রিঙ্ক করতে দেখে তাকে সঙ্গে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সুফেং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে চলে আসে কিন্তু সে সেখানে এসে সংকে দেখতে পায় না। আর সেখানে সংকে দেখতে না পেয়ে সুফেং মিস বেইয়ের সাথে কথা বলতে চলে আসে। এখানে মিস বেই তাকে বলে যে সং নাকি টাকা নিয়ে পালিয়ে গেছে, যদিও সুফেং এই কথাটা বিশ্বাসই করে না। আর সুফেং মিস বেইকে তার করা কিছু কারাপশনের প্রমাণ দেখিয়ে বলে যে তোমার খেলা এখানেই শেষ। আর তখন পুলিশ এসে মিস বেইকে ধরে নিয়ে যায়। আর সুফেংয়ে খবর পেয়ে যায় যে সং কোথায় আছে। আর সুফেং যখন সঙের সাথে দেখা করতে যায় তখন সং সুফেংয়ের সামনে একটা নীল রঙের গোলাপ রাখে। আর গোলাপ দেখতেই সুফেংয়ের চোখের সামনেই বাজছিল যে তার সামনেই কিভাবে কোনো এক মহিলা বিল্ডিং থেকে জাপ মেরে সুসাইড অ্যাটেম্প করেছিলেন। আর এখানে সং সুফেংকে বলে যে আমি তোমার থেকে ডিভোর্স নিতে চাই। এটা বলে সে সেই ঘড়িটি পানিতে ফেলে দেয় যেটা কিনা আজ থেকে 3 বছর আগে সে বিদেশে যাওয়ার সময় সুফেং তার কাছ থেকে রেখেছিল। এরপর সং শাওয়ের সাথে তার পুরনো বাড়িতে আসে। আর তখনই সঙের তার এক পুরনো প্রতিবেশীর সাথে দেখা হয়। আর এরপর তারা সবাই মিলে যখন লাঞ্চে যায় তখন ওই মহিলা সুফেংকেও সেখানে ইনভাইট করে নেয়। আর সুফেংকে এখানে দেখে তো সঙের একদমই ভালো লাগে না, যার কারণে সং সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই এক ওয়েটারের সাথে সঙের ধাক্কা লেগে যায়। আর ওয়েটারের হাতে থাকা গরম পানি সঙের শরীরে পড়ে গেলে এটা দেখে শাও তার হেল্প করার জন্য আসে। কিন্তু তখনই সুফেং সঙের হাত ধরে তাকে নিয়ে বাইরে চলে আসে। তবে বাইরে আসার পর সং সুফেংকে বলে দেয় যে তোমার আমার এত কেয়ার করার কোনো প্রয়োজনই নেই। এটা শুনে সুফেং সংকে বলে দেয় যে আমরা এখনো একে অন্যের পরিবার, তাই তুমি আমাকে এমন কথা বলতে পারো না। এটা শুনে তো সং হাইপার হয়ে বলে দেয় যে তোমার সাথে আমার কোনো ব্লাড কানেকশনে নেই আর তুমি আমাকে ভালোবাসতে চাও না, তাহলে আমরা পরিবার কিভাবে হলাম। এটা শুনতেই সুফেং সংকে জোর করে ধরে কিস করতে শুরু করে, যদিও সং এখানে সুফেংকে সরিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই শাও সেখানে এসে সংকে নিজের সাথে নিয়ে যায়। এরপর রাতের বেলা সং প্রচুর ড্রিঙ্ক করে মাতাল হয়ে শাওকে বলে যে আমি ওই বুড়ো লোকটাকে ভুলে যাব আর কখনোই ওই বুড়োকে ভালোবাসবো না। এটা বলে সং বেহুশ হয়ে গেলে শাও তাকে রুমে নিয়ে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় সুফেং বাইরে থেকে তাদের দুজনকেই দেখছিল আর সংকে এইভাবে শাওয়ের সাথে দেখে সুফেংয়ের তো মোটেও ভালো লাগে না। এরপর সুফেং সঙের সাথে দেখা করার জন্য তার ফ্ল্যাটে গেলে সেখানে শাও দরজা খুলে আর শাও দরজা খুলেছে দেখে সুফেংয়ের তো অনেক বেশি রাগ হয়। এখানে সুফেং সঙের সাথে কথা বলার কথা বললে শাও তাকে বলে যে সং তোমার সাথে কথা বলতে চায় না। এটা বলে সে দরজা বন্ধ করতে নিলে সুফেং তার হাত ধরে নেয়, যার কারণে শাও তার হাতে ব্যথা পেয়ে যায়। এই সমস্ত কিছু দেখে সং সেখানে এসে সুফেংয়ের সাথে কথা বলবে না বলে দরজা বন্ধ করে দেয়। এরপর শাও সঙের জন্য স্যুপ বানালে সুফেং সেখানে চলে আসে। এখানে সুফেংকে দেখে সং অবাক হলে সুফেং তাকে বলে যে ভুলে যেও না যে দূরের লোকটা আমি সেট করেছিলাম। এরপর সুফেং শাওয়ের বানানো স্যুপ ডাস্টবিনে ফেলে সংকে বলে যে আমি তোমার জন্য কুকিং করছি, যদিও সং তো সুফেংকে ঘর থেকে বাইরেই বের করে দেয়। তখনই সেখানে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে হতে পারে শাও মিস বেই আর ইয়ানের সাথে মিলেছিল, অর্থাৎ শাওকে দেখতে যতটা সহজ সরল মনে হয় সে আসলে ততটাও সহজ সরল না। এরপর সুফেং শাওকে আলাদা করে ডেকে নিয়ে বলে যে তুমি সত্যি করে বলো যে তুমি কেন সঙের এত বেশি কেয়ার করো। তবে এখানে তো শাও পুরোপুরিভাবে ইনোসেন্ট সেজে সুফেংকে বলে যে সুফেং নাকি তাকে ভুল বুঝছে। এটা শুনে সুফেং রেগে শাওকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তবে তখনই সং সেখানে চলে আসে আর সে সুফেংকে কথা শুনিয়ে শাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সং অ্যাপার্টমেন্টে আসলে তার প্রতিবেশী সেই মহিলা তাকে তার মায়ের ডায়েরি দেয়। আর সং তার মায়ের ডায়েরি হাতে পেয়েছে এটা দেখে শাও একটা অদ্ভুত এক্সপ্রেশন দেয়।
এরপর শাও কোনো এক কাজের বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর সং তার মায়ের ডায়েরির মধ্যে এক হোটেলের একটা রুমের অ্যাড্রেস পায়, যেখানে তার মা তার জন্য তার 18 বার্থডের জন্য একটা গিফট রেখে গিয়েছিলেন। এরপর সং ওই হোটেলে চলে যায় তার মায়ের রাখা সেই উপহারের সন্ধান করতে। তো এরই মধ্যে শাও নিজের কাজ শেষ করে সেখানে চলে এসেছিল। এরপর ওয়েটার এসে সংকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা শাওকে সেখানে এলাও করে না। আর ওয়েটার এসে সঙ্গে নিয়ে গেলে শাও এখানে আবার নার্ভাস হয়ে যায়, অর্থাৎ তার মুখের এক্সপ্রেশন পুরোভাবেই বদলে যাচ্ছিল। এরপর সেই হোটেলের মধ্যে আমরা সুফেংকেও দেখতে পাই। সে শাওকে বলছিল যে আমি জানি যে তুমি ভয় পাচ্ছ। এখানে শাও কোনো কিছু বলবে তার আগেই সুফেং তাকে বলে ওঠে যে আমি কোনোভাবেই সঙের কোনো ক্ষতি হতে দিব না। অপরদিকে সং তার মায়ের উপহার ওপেন করলে তার মধ্যে নীল গোলাপের সাথে একটা বাক্স দেখতে পায়। এরপর সং এটা নিয়ে বাইরে আসলে সুফেং তাকে নিজের সাথে যাওয়ার কথা বললে সং তাকে ইগনোর করে শাওয়ের সাথে চলে যায়। আর সং যাওয়ার সময় সুফেং তার হাতে ওই নীল গোলাপটা দেখে অজ্ঞান হয়ে যায়। এরপর আবার সংকে দেখানো হয় যে তার মায়ের সেই উপহারে পাওয়া বক্সটা খুলতে পারছিল না, তবে সে তার মায়ের একটা সিক্রেট ট্রিক মনে করে বক্সটা খুলে নিয়েছিল। আর বক্স ওপেন করার পর সং দেখতে পায় যে তার মধ্যে একটা পেন ড্রাইভ সযত্নে রাখা হয়েছিল। এরপর সং কাউকে কল করে পিয়ারলেস রোজের বিষয়ে জানতে চায়। আর এমন সময় শাও সেখানে এসে দরজার বাইরে থেকে সংকে পিয়ারলেস রোজের বিষয়ে কথা বলতে শুনে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা সং ওই পেন ড্রাইভ নিয়ে কারোর সাথে দেখা করার জন্য যাচ্ছিল, তবে তখনই কেউ একজন বাইক নিয়ে এসে সঙের ওপর অ্যাটাক করে। যদিও ওই লোকটা সঙের কোনো ক্ষতি করার আগেই সুফেং এসে তাকে বাঁচিয়ে নেয়, তবে ওই হেলমেট পরা লোকটা সঙের ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর সেই হেলমেট পরা লোকের ফেস দেখানো হয় যে অন্য কেউ নয় বরং শাও ছিল। আর অন্যদিকে সং সুফেংকে নিয়ে তার বাড়িতে এসে তাকে ফার্স্ট ট্রিট করার জন্য ফার্স্ট ট্রিট বক্স আনতে গেলে ততক্ষণে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে মলম লাগিয়ে দেয়। এটা দেখে সঙের কাছে ভালো না লাগলে সে সুফেংকে রেস্ট করার কথা বলে চলে যাচ্ছিল। তখন সুফেং তার কাছে সে তাকে আজ রাত এই ঘরের মধ্যে থাকার কথা বললে সং তাকে বলে যে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই আমাদের এক ঘরে থাকা উচিত না। এটা শুনতেই সুফেং সঙের মতোই সুইমিং পুলের কাছে গিয়ে তাকে বলে যে তুমি যদি আজ রাত এখানে থাকার জন্য রাজি না হও তাহলে আমি সুইমিং পুলের মধ্যে ঝাঁপ দেব। এটা দেখে তো সঙও অবাক হয়ে যায়, আর সে দৌড়ে এসে সুফেংকে টেনে নিলে তারা দুজনেই মাটিতে পড়ে যায়, যার কারণে তারা দুজনেই অনেক বেশি ক্লোজে চলে আসলে সং তো তাড়াতাড়ি করেই উঠে যাচ্ছিল। তবে তখনই সুফেং তার উপরে ওঠে তাকে বলে যে তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও। এটা বলে সে সংকে কিস করতে শুরু করলে সংও তাকে আর কিছু বলতে পারে না। অপরদিকে শাওকে দেখানো হয় যে সঙের মায়ের সেই পেনড্রাইভ থেকে পিয়ারলেস রোজের ফর্মুলা বের করার চেষ্টা করছিল, যদিও সে এটা করতে পারছিল না বলে অনেক রেগে যায়। তখনই সেখানে সুফেং চলে আসলে শাও তাকে বলে যে তোমার তো অনেক খুশি হচ্ছে তাই না, আমি পিয়ারলেস রোজের ফর্মুলা ক্র্যাক করতে পারছি না বলে। আর এখানে আমরা তাদের দুজনের কথার মাধ্যমে বুঝতে পারি যে শাও হলো সুফেংয়ের স্টেপ ব্রাদার, আর শাও সুফেংকে একদমই সহ্য করতে পারে না, কারণ তাদের বাবা নিজের সমস্ত সম্পত্তি সুফেংয়ের নামে করে দিয়েছিল। আর শাও সেই পিয়ারলেস রোজের ফর্মুলার মাধ্যমে নিজের বাবার মন জয় করতে চায়, তবে সে এই ফর্মুলা ক্র্যাক করতে না পারায় সে সেই পেনড্রাইভটা নোংরার মধ্যে ফেলে দেয়। এটা দেখে সুফেং সেই পেনড্রাইভ আনার জন্য গেলে শাও তো সেই গুডাউনের মধ্যেই আগুন লাগিয়ে দেয়। তবে এরই মধ্যে ফেংয়ের অ্যাসিস্ট্যান্ট আর সং সেখানে চলে আসে, আর সং সে দেখে যে সুফেং সেই আগুনের মধ্যেই তার পেনড্রাইভ খুঁজছিল। তখন সং তাকে টেনে টেনে বাইরে নিয়ে আসে আর তাকে বলে যে তুমি এমনটা কেন করছিলে। তখন সুফেং তাকে তার মায়ের সেই পেনড্রাইভটা দিয়ে বলে যে আমি চাই না যে তুমি তোমার মায়ের দেওয়া শেষ উপহারটা হারিয়ে ফেলো। এটা শুনেই তো সং সুফেংকে কিস করে নেয়। এরপর ঘরে গিয়ে সং আর সুফেং একে অন্যের সাথে রোমান্টিক নাইট স্পেন্ড করে। আর একসাথে রোমান্টিক নাইট স্পেন্ড করার পর সং আর সুফেং একে অন্যের সাথে তো অনেকটা লাভিডাভি হয়ে যায়, এমনকি সুফেং সংকে নিয়ে বাইরে ঘুরতেও যায়। আর বাইরে ঘুরতে আসার পর সং আর সুফেং একে অন্যের কোম্পানি অনেক ভালোভাবেই এনজয় করছিল, কিন্তু তখনই সুফেংয়ের কাছে শাওয়ের কল আসে। আর শাও সুফেংকে বলে যে সঙের মায়ের মৃত্যুর জন্য নাকি সুফেংই দায়ী। এটা শুনতেই সুফেংয়ের সঙের মায়ের মৃত্যুর কথা মনে পড়ছিল, আর সেই দৃশ্যটা মনে করে তো সুফেং সেখানে অসুস্থ হয়ে পড়ে, যেটা দেখে সং সুফেংকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর এখানে সুফেং সংকে সত্যিটা বলে দেয় যে শাও হলো তার স্টেপ ব্রাদার, যে কিনা তার সাথে প্রপার্টির জন্য ফাইট করছে। আর সঙের মা যখন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছিল তখন সুফেং নিচেই দাঁড়িয়েছিল।
আর সুফেং সঙের মাকে ওই অবস্থায় দেখে নিয়েছিল, যার পর থেকেই সুফেং ইনসোমিয়ায় ভুগছে। এরপর সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট শাওকে একটা জায়গায় আটকে রেখেছিল। এরপর সুফেং সেখানে আসলে শাও তাকে ব্ল্যাকমেইল করে বলে যে আমি জানি যে তোমার জন্যই পিয়ারলেস রোজের ফ্রেগ্রেন্স বানানোর জন্য সঙের মা আত্মহত্যা করেছিল। আর যদি সং এই বিষয়টা জানতে পারে তাহলে সে তোমাকে ঘৃণা করবে, আর তুমি যদি চাও সং এই বিষয়টা না জানুক তাহলে তুমি আমায় কোম্পানির শেয়ারগুলো দিয়ে দাও। তবে সুফেং তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সং বাড়িতে বসে নতুন ফ্রেগ্রেন্স বানানোর চেষ্টা করছিল। আর তখনই সুফেং বাড়িতে এসে সংকে জড়িয়ে ধরে। এখানে সুফেংয়ের মুড আপসেট দেখে সং তাকে কিস করে নেয়। এখানে সুফেং তো সঙের সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো এক কারণে সঙের তা ভালো লাগছিল না। আর এখানে আমরা জানতে পারি যে সং আড়াল থেকে সুফেং আর শাওয়ের মধ্যেকার হওয়া কথাগুলো শুনে নিয়েছিল। এমনকি এখানে সং এই কথাটাও জানতে পারে যে তার মা কোনোভাবে সুফেংয়ের স্টেপ সিস্টার হয়। তবে সং এই বিষয়টা সুফেংকে কোনোভাবেই বুঝতে দেয় না, আর সুফেং যেমনটা করছে তাকে তেমনটাই করতে দেয়। এরপর পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে সুফেং সঙের সাথে আবার রোম্যান্স করার চেষ্টা করছিল, যেটা দেখে সং সুফেংকে বলে যে তুমি কি আজ কাজে যাবে না। তখন সুফেং বলে যে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তখনই আমরা দেখতে পাই যে সঙের বানানো ফ্রেগ্রেন্সের কারণে সুফেংয়ের মাথা ঘুরছিল। আর তখনই সং সুফেংকে সোফায় ধাক্কা মেরে বলে যে আমি জানি তুমি আমার মাকে মেরেছো, আর এখন আমি তোমার থেকে তার প্রতিশোধ নেব। আর এরপর দেখানো হয় সং সুফেংকে বন্দি বানিয়ে নিয়েছিল। আর এখানে সুফেং সংকে কোনো কিছু বলার চেষ্টা করলেও সং তার কোনো কথাই শুনছিল না, কারণ সে সুফেংকে নিজের মায়ের হত্যাকারী হিসেবে ধরেই নিয়েছিল। এরপর শাও এসে সংকে নিজের সাথে নিয়ে যায়। এরপর এখানে ফ্ল্যাশব্যাকের সিনে দেখানো হয় যে ফেংয়ের অ্যাসিস্ট্যান্ট শাওকে ধরে রাখলে সেখানে সং এসে ফেংয়ের অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান করে শাওকে সারিয়ে নিয়ে এসেছিল। এরপর এখানে শাও সংকে প্রপোজ করলে সং তাকে বলে যে আমি শুধুমাত্র তোমাকে বন্ধুই মনে করি। এরপর শাও সুফেংয়ের কাছে প্রপার্টি ট্রান্সফার এগ্রিমেন্ট এরই সাথে সংকে ডিভোর্স দেওয়ার এগ্রিমেন্টে সুফেংকে সাইন করার কথা বলে। আর এখানে যদিও সুফেং এই এগ্রিমেন্ট পেপারগুলোতে সাইন করে না, বরং সে পেন দিয়ে শাওকেই আঘাত করে। আর সুফেং তো এত সহজে এই এগ্রিমেন্ট পেপারগুলোতে সাইন করবে না, এটা বুঝতে পেরে শাও সেখান থেকে পেপারগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আর সে বাড়িতে গিয়ে সঙের সামনে ভালো হওয়ার নাটক করে সংকে পাঠায় এই পেপারগুলোতে সাইন করানোর জন্য। আর সং তো ভালো খারাপ চিন্তা না করে সুফেংয়ের কাছে এই পেপারগুলো সাইন করানোর জন্য গেলে সুফেং সেই পেপারগুলোতে সাইন করে দেয়। যদিও সং সেখান থেকে যেতে নিলে সুফেং তাকে জড়িয়ে ধরে। তখন সং দেখে যে সুফেং নিজেকে খুলে নিয়েছে। এটা দেখে সং সুফেংকে বলে যে তুমি নিজেকে খুলে নিলে তুমি এখান থেকে গেলে না কেন। এই শুনে সুফেং সংকে বলে যে কারণ তুমি আমাকে এখানে বন্দী হওয়ার পানিশমেন্ট দিয়েছো। কিন্তু এটা শোনার পরেও সং সেখান থেকে চলে যায়। এরপর সং শাওয়ের সাথে বাইরে ঘুরতে গেলে তখন শাও কোনো এক কাজের কারণে সঙের থেকে একটু দূরে যায়। তখন সং শাওয়ের ব্যাগ সার্চ করতে শুরু করে। তখন সেখানে সে 2টা পাসপোর্ট দেখতে পায়। পাসপোর্টগুলোর মধ্যে একটা শাওয়ের নিজের নামে হলেও অন্যটা ছিল সুফেংয়ের নামে। তবে এমন সময় শাও সেখানে আসলে সে তো এই অবস্থায় সংকে দেখে ফেলেছিল। এরপর সং আর শাও একে অন্যের সাথে টুস করে ড্রিঙ্ক করছিল। এখানে শাওয়ের ড্রিঙ্কের মধ্যে সং কিছু একটা মিশিয়েছিল, যেটা শাও বুঝতে পারে, তাই সে সেই ড্রিঙ্কটা জোর করেই সংকে খাইয়ে দেয়, যার কারণে সং অজ্ঞান হয়ে যায়। আর সং অজ্ঞান হয়ে গেলে শাও সঙের লাগানো একটা ক্যামেরা বের করে। আর অন্যদিকে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট সুফেংকে বলে যে সং শাওয়ের বিষয়ে কিছু একটা জানতে পেরেছিল, আর যার কারণে সং সুফেংয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে শাওকে সেখান থেকে সারিয়ে নিয়ে গিয়েছে। এটা শুনে তো সুফেং তার অ্যাসিস্ট্যান্টের ওপর অনেক বেশি রেগে যায় যে সে তাকে এ সমস্ত কিছু আগে কেন বলেনি। তবে এরই মধ্যে শাও সুফেংকে কল দিয়ে বলে যে সে সংকে বন্দি বানিয়ে নিয়েছে। আর অন্যদিকে শাও সংকে নিয়ে একটা বিল্ডিংয়ের ছাদে এসেছিল। এরপর শাও সঙের সামনে একে একে অ্যাডমিট করতে শুরু করে যে ওই দিন গুডাউনে আগুন লাগানো, এমনকি সঙের সেই ব্যাগ চুরি করা সব কিছুই শাও করেছে। তবে এখানে সং শাওকে প্রশ্ন করে যে তাহলে কি তুমি আমার মাকে মেরেছিলে, কিন্তু শাও এখানে কিছুই বলে না। এরই মধ্যে সুফেং সেখানে চলে আসলে শাও সঙের গলার মধ্যে চাকু ধরে সুফেংকে বলে যে তোমার কাছে 2টা অপশন আছে। প্রথমত তুমি সংকে মরতে দেখো, নয়তো তুমি এই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরে যাও। আর সুফেং তো সঙের কোনো ক্ষতি হতে দিতে পারে না, তাই সে ছাদের একদম কিনারায় চলে যায় নিজের প্রাণ দেওয়ার জন্য। তবে তখনই সং কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সুফেংকে এসে ধরে নেয়। আর অন্যদিকে শাও ও তাদের দিকে অ্যাটাক করার জন্য আসলে সুফেং তাকে আটকে নেয় এবং তাদের দুজনের মধ্যে একটা হাতাহাতি হচ্ছিল।
আর সং তাদেরকে থামানোর চেষ্টা করলে এখানে শাও সংকে অনেক জোরে ধাক্কা মারে, যার কারণে সংয়ের মাথা কিছু একটার সাথে লাগলেই সং সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর পরের দিন সংয়ের জ্ঞান ফিরলে তার সামনে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। তার হাতে সুফেংয়ের শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট, তার সমস্ত প্রপার্টি যেগুলো সংয়ের নামে ছিল, এরই সাথে তাদের এঙ্গেজমেন্ট রিংটাও সংয়ের হাতে দেয়, যেগুলো দেখে সংয়ের কাছে মনে হয় যে সুফেং মারা গিয়েছে। তো এখানে সুফেংয়ের অ্যাসিস্ট্যান্ট সংকে বলে যে আরও একটা সত্যি আছে যেটা এখনও তুমি জানো না। তখন এখানে 6 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সংয়ের মা ল্যাবের মধ্যে সেই ফ্রেগ্রেন্সটা বানানোর চেষ্টা করছিলেন। তখন শাও সেখানে সেই ফ্রেগ্রেন্সটা চুরি করার জন্য আসে, আর সংয়ের মা শাওকে সেই ফ্রেগ্রেন্সটা চুরি করতে দিচ্ছিল না বলেই মূলত শাও সংয়ের মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। তো এটা শুনে সং তো অনেক বেশি রিগ্রেট করে, কারণ সে না জেনে সবসময় সুফেংকে নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবছিল। আর তখন সং সুফেংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে সুফেং মারা যায়নি, বরং সে সংয়ের কাছ থেকে দূরে গিয়েছে। তো এরপর আমাদেরকে সুফেংকে দেখানো হয় যে সব ছেড়ে অন্য একটা শহরে একা একাই থাকছিল। তো এর কিছুদিন পরে সুফেংয়ের কাছে কল আসে যে সং নাকি কোনো বিপদে আছে। তখন সুফেং সংয়ের লোকেশন ট্র্যাক করে সেই জায়গাতে পৌঁছে সংয়ের নাম জুড়ে জুড়ে ডাকতে শুরু করে। তখন সে দেখতে পায় যে সং ওয়েডিং ড্রেস পরে তার কাছেই আসছে। এটা দেখে সুফেং একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর সং সুফেংয়ের কাছে এসে তাকে ভুল বুঝার জন্য তার কাছে ক্ষমা চায়। সুফেংও তাকে ক্ষমা করে দেয়। আর এরপর সং সুফেংকে বিয়ের জন্য প্রপোজ করলে সুফেংও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরকে কিস করে। আর এই সিনের মাধ্যমেই এই ড্রামার এন্ডিং হয়।